নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীম। গত 60টি ভিডিওর মধ্যে আমরা 88 কোয়েশ্চেন পর্যন্ত আমরা কভার করে নিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত শুরু করব 89 নাম্বার কোয়েশ্চেন থেকে। আর শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, যারাই আমাদের ভিডিও দেখবেন বা দেখছেন, তারা যখনই ভিডিওগুলো দেখতে বসবেন অ্যাটলিস্ট একটা পেন ওর পেপার নিয়ে বসবেন। অ্যাকচুয়ালি এটা এনশিওর করবেন বিকজ লাইক আমাদের মোটিভ শুধুমাত্র আনসার জানা নয়, উই মেনলি ওয়েন্ট টু নো অ্যাবাউট দ্য রিলেটিভ ইনফরমেশন, অর্থাৎ আনসারের পাশাপাশি যে রিলেটিভ ইনফরমেশনগুলো, ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর দ্য আপকামিং এক্সাম। তো আমরা আজকে এই সেশনের মধ্যে 89 নাম্বার কোয়েশ্চেন থেকে আমরা শুরুয়াত করছি। 89 নাম্বার কোয়েশ্চেন যদি দেখি, 89 নাম্বার কোয়েশ্চেন কী বলছে? হু সেড দ্যাট বোথ পলিটিক্যাল ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি শুড রেস্ট অন সোশ্যাল ডেমোক্রেসি? কে বলেছেন যে রাজনৈতিক গণতন্ত্র এবং অর্থনৈতিক গণতন্ত্র উভয়ই নির্ভর করে সামাজিক গণতন্ত্রের উপর? সো এক্ষেত্রে যদি বলি, রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার বি, এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়। সো মানবেন্দ্রনাথ রয় অর্থাৎ এম এন রয় আনসার আমরা বুঝলাম, বাট আমাদের কয়েকটা রিলেটিভ ইনফরমেশন আমাদের বুঝতে হবে। আমরা যদি দেখি এম এন রয়ের লাইফটাকে আমরা কতগুলো ফেজে ডিভাইড করতে পারি। মূলত আমরা এম এন রয়ের লাইফটাকে 3টা ভাগে আমরা ডিভাইড করতে পারি। যদি দেখি, ইনিশিয়াল টাইমে হি ওয়াজ ওয়ান অফ দ্য ইন্ডিয়ান কমিউনিস্ট ফাউন্ডার, বলতে গেলে পাইনিয়ার অফ ইন্ডিয়ান রেভলিউশনের মার্কসিস্ট থিওরি। এবং পরবর্তী সময়ে তিনি যখন মেক্সিকো এবং বিভিন্ন কান্ট্রিতে ঘোরার পরে তিনি যখন রিটার্ন করেছেন অ্যারাউন্ড 1930-র দিকে বা 30-র পরবর্তী সময়ে, তিনি একটা সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও কিন্তু জয়েন হয়। পরবর্তী সময়ে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও ছেড়ে দেন এবং নিজেরও একটা পলিটিক্যাল পার্টি তিনি তৈরি করেছিলেন, যেটার নাম ছিল রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, যেটা তিনি তৈরি করেছিলেন 1940-তে। এই রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টিটাই তিনি তৈরি করেছেন এবং অ্যাজ ওয়েল এজ তার একটি গুরুত্বপূর্ণ থিওরি আছে, নিউ হিউম্যানিজমের কনসেপ্ট। এই যে মেন কনসেপ্টগুলো আপনারা বুঝতে হবে, ওকে? এই কনসেপ্টটা এম এন রয়ের নিউ হিউম্যানিজম কনসেপ্ট। এখানে তিনি কি বলেছেন এই কনসেপ্টের মধ্যে? তিনি মূলত হিউম্যান রাইটস, মানুষের অধিকার, মানুষের রাইট, এগুলোর উপর এই কনসেপ্টটির মধ্যে তিনি জোর দিয়েছেন এবং তিনি নিউ হিউম্যানিজমের যে কনসেপ্টে সেন্টারে কাকে রেখেছেন? সেন্টারে তিনি মানুষকে রেখেছেন। কাকে রেখেছেন? মানুষকে রেখেছেন। সো দিস ইজ দ্য আলটিমেট কনসেপ্ট অফ নিউ হিউম্যানিজম। এবার যদি বলি এম এন রয় সম্পর্কে আরও কয়েকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই। এম এন রয় তিনি প্রথম মেক্সিকো কমিউনিস্ট পার্টির ওয়ান অফ দ্য ফাউন্ডার ছিলেন। কোথায়? মেক্সিকো কমিউনিস্ট পার্টি। অর্থাৎ তিনি একটা সময় ভারত থেকে গিয়ে মেক্সিকোয় ছিলেন, ওইখানে থাকা অবস্থায় তিনি মেক্সিকো কমিউনিস্ট পার্টি স্টাবলিশ করেন। লিখে রাখুন, মেক্সিকো কমিউনিস্ট পার্টি কে স্টাবলিশ করেন? কমিউনিস্ট পার্টি। অ্যাকচুয়ালি মেক্সিকো কমিউনিস্ট পার্টির যদি ইয়ার বলি, আপনারা ইনিশিয়াল ইয়ার এতই লিখতে পারেন, ইনিশিয়াল ইয়ার, ঠিক? এটা ওই সময় মেনলি স্টাবলিশ করা হয়েছিল আরেকটা নামে। পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে মেক্সিকো কমিউনিস্ট পার্টি করা হয় 1919-এ, যতটুকু আমি ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি কোয়েশ্চেনটা সম্পর্কে। অ্যাকচুয়ালি এই দুইটা ডেট নিয়ে আমার অনেকটাই কনফিউশন ছিল, কিন্তু আমি অনেক সোর্সের থেকে দেখার পর আমি দেখেছি যে অ্যাকচুয়ালি এটার আরেকটা নাম ছিল। এটা যখন অ্যাকচুয়ালি এই পার্টিটা তৈরি যখন হয়েছিল, বাট ইনিশিয়াল এটা তৈরি হয়েছিল 1917-এ। পরবর্তী এটাকে নাম চেঞ্জে মেক্সিকো কমিউনিস্ট পার্টি করা হয় 1919-এ, ওকে? সো দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি যদি বলি। এবার আপনি এম এন রয় সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বইও লিখে রাখতে পারেন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট যে আমাদের ট্যাটে কিন্তু বইয়ের নাম আসে। অ্যাকচুয়ালি আপনি পুরো কোয়েশ্চেন আপনি 7-8টা এমন জিনিস দেখে নেবেন যেখান থেকে বইয়ের নাম এসেছে। সো আমি যদি বলি তার ইম্পর্ট্যান্ট বইগুলো যদি বলি, রিজন, রোমান্টিসিজম অ্যান্ড রেভলিউশন একটা বই আছে তার। রিজন, রোমান্টিসিজম অ্যান্ড রেভলিউশন।
তার একটা ইম্পর্টেন্ট বই আছে, ঠিক। তারপরে এরা লিখলেন রিজন, রোমান্টিসিজম অ্যান্ড রেভলিউশন, ইম্পর্টেন্ট বুক। আমি 3-4টে ইম্পর্টেন্ট বুক আপনাদেরকে লিখে দিচ্ছি এম এন রয়ের। বিয়ন্ড কমিউনিজম একটা আরেকটা ইম্পর্টেন্ট বুক, বিয়ন্ড কমিউনিজম, বিয়ন্ড কমিউনিজম। ওকে, জাস্ট এ মিনিট, আমি এগুলো রিমুভ করে লিখে দিচ্ছি। দ্বিতীয় নম্বর বুকের নাম কি? বিয়ন্ড কমিউনিজম, 2 নম্বর বই। বিয়ন্ড কমিউনিজম। বিয়ন্ড কমিউনিজম, ঠিক। তার 3 নম্বর বইয়ের নাম হলো ইন্ডিয়া ইন ট্রানজিশন, ইন্ডিয়া ইন ট্রানজিশন। এই 3টে বই আপনারা লিখে রাখবেন। একটা কি, প্রথম বইটা বললাম কি, রিজন, রোমান্টিসিজম অ্যান্ড রেভলিউশন, বিয়ন্ড কমিউনিজম, দেন ইন্ডিয়া ইন ট্রানজিশন। দিস ইজ দ্য 3 ইম্পর্টেন্ট বুক অফ এম এন রয়। বাস এম এন রয় সম্পর্কে আমরা অনেকগুলো ইনফরমেশান জানলাম, যে 3টা ফেস আমরা এম এন রয়ের লাইফে দেখতে পাই। ইনিশিয়ালি হি ওয়াজ দ্য কমিউনিস্ট থিঙ্কার অ্যান্ড হি ওয়াজ দ্য মেন লিডার অফ ইন্ডিয়ান কমিউনিজম ইনিশিয়াল টাইম। আফটার দ্যাট যখন সে বিদেশে চলে যায়, তখন তিনি এখানে মেক্সিকো থাকা অবস্থায় তিনি মেক্সিকো কমিউনিস্ট পার্টি স্টাবলিশ করেছিলেন। তিনি যখন ভারতে রিটার্ন এসেছিল ইনিশিয়াল টাইমে, সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও জয়েন হয়েছিল। পরবর্তীতে সে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকেও বেরিয়ে গিয়ে তার নিজস্ব একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন, যেটাকে আমরা বলি রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি বলি। এবং আরও একটা তিনি কনসেপ্ট দিয়ে গেছেন, যেটা আমরা বলি কি, নিও হিউম্যানিজমের কনসেপ্ট। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার দেখব। কমপ্লিট হয়ে গেল এটার আনসার। Answer is option number B, M N Roy. Okay, now see the answer. Who found the famous Hindu college? Okay, answer is David Hare. Okay, আরেকটা জিনিস লিখে রাখতে হবে, হিন্দু কলেজ কবে স্টাবলিশড হয়, বাস একটা ইনফরমেশন লিখে রাখতে হবে। এটার মধ্যে তেমন কোনো ডিসক্রাইব করার কিছু নেই। হিন্দু কলেজ স্টাবলিশ হয় 1917 ইট ওয়াজ স্টাবলিশড। ওকে, so this is the very simple question. We don't need to explain it in a very deep way. Just ask the question who, and I just mentioned that the year. Okay, then we will move towards the question number 91. Okay, 91 number question এর দিকে আমরা দেখব কি আছে এক্স্যাক্টলি। 91 number question বলছেন রামমোহন ওয়াজ এ স্ট্রং অ্যাডভোকেট অফ, অর্থাৎ রামমোহন দৃঢ় সমর্থক ছিলেন। তিনি কিসের সমর্থক ছিলেন বা কিসের সমর্থন তিনি করেছিলেন? রাজা রামমোহন রয়। শুধু এখানে যদি আমরা দেখি পলিটিক্যাল রাইটস, আমরা যদি দেখি ইকোনমিক রাইটস, নন অফ দ্য অ্যাবভ, অ্যান্ড সিভিল রাইটস। যদি আমরা আনসারটা যদি নাও জানি, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি যখনই এক্সামে অ্যাটেম্প্ট করতে যাচ্ছেন, লাইক ইউ ক্যান ফাইন্ড আউট সাম ফিউ কোয়েশ্চেন দ্যাট যেটার আনসার হয়তো আপনি জানেন না, বাট ইফ ইউ আর প্রপারলি অ্যানালাইসিস দ্য অপশন, যদি আপনি অ্যানালাইসিস যদি করেন অপশনগুলোকে, দেন ইউ ক্যান ইজিলি রিচ টু দ্য আনসার, তাহলে আপনি ইজিলি আনসার পর্যন্ত যেতে পারবেন। সো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কোশ্চেনের যে অপশনগুলো কি, অপশনগুলোর ডিমান্ড আসলে কি, অপশনগুলোর অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। দেখুন, পলিটিক্যাল রাইট আপনি ইজিলি এটাকে এলিমিনেট করতে পারেন, ইকোনমিক রাইট ইজিলি এলিমিনেট করতে পারেন, বাট সিভিল রাইট উইল বি দ্য রাইট আনসার। সিভিল রাইট ইজ দ্য রাইট আনসার, বিকজ এম এন রয় যদি আপনি যদি পুরো লাইফ যদি দেখেন না, আপনি দেখবেন সে কিসের জন্য কাজ করেছে, সোশ্যাল আপলিমেন্টের জন্য কাজ করেছে। যে আমাদের একটা ট্র্যাডিশনাল সোচ মেন্টালিটি স্টাক যে ছিলাম আমরা, সুপারস্টিশন, এগুলোর থেকে তিনি বের করে মানুষকে কী করতে চেয়েছিলেন, একটা মডার্ন সিস্টেমে তিনি আনতে চেয়েছেন। তিনি একটা সোসাইটি স্টাবলিশ করেছিলেন, যেটার নাম ছিল কী ছিল নাম, ব্রাহ্মণ সমাজ। কী ছিল? ব্রাহ্মণ সমাজ। ওকে, ব্রাহ্মণ সমাজ লিখে রাখুন, ব্রাহ্মণ সমাজ। ব্রাহ্ম সমাজ। ওকে, ব্রাহ্ম সমাজ। কবে এসেছে ব্রাহ্ম সমাজ? 1828-এ তিনি ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠান করেন। লিখে রাখুন ডেটটা সহ। দেখুন ব্রাহ্মণ সমাজ কেন করতেছেন, এটা একটা রিলিজিয়াস
রিফর্ম কাইন্ড অফ মুভমেন্ট বলতে পারেন, যেখান থেকে আমাদের ট্র্যাডিশনাল সোচ বা ট্র্যাডিশনাল প্রসেস থেকে আমরা বেরিয়ে এসে একটা আধুনিক সিস্টেম তৈরি করা, যেখানে ধর্মীয় আচার আচরণ প্র্যাকটিস করার মধ্যে একটা আমাদের যে গোড়ামি, ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এনে, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ রিফরমেশন উইদিন দ্য রিলিজিয়াস ফিল্ড। ওকে, দেন আমরা যদি বলি তিনি ফাদার অফ মডার্ন ইন্ডিয়াও বলা হয় তাকে, এই জন্য আমি মডার্ন বলেছি। সো এখানে আনসার কি সিভিল। সিভিল মিন্স কি, যদি আমরা যদি দেখি এম.এন. রয়ের যদি লাইফ যদি আমরা ভালো করে যদি দেখি, আমরা দেখব তিনি উইমেনদের ইমেন্সিপেশনের জন্য কাজ করেছেন। সরি, উইমেনদের ইমেন্সিপেশনের জন্য কাজ করেছেন, আমি ইএম লিখছি। তিনি সতী অ্যাবলিশনের জন্য কাজ করেছেন, লিখে দিলাম। ওকে, যেটা অ্যাকচুয়ালি সতী অ্যাবলিশনটা কবে হয়েছিল, ইয়ারটা আপনারা একটু লিখে রাখতে হবে। এটা সতী অ্যাবলিশন অ্যাক্ট, যেটা আমরা যদি দেখে থাকি যে অ্যাকচুয়ালি কার সাথে অ্যাবলিশন অফ সতী যে কবে হয়েছে, এটা 1829 হয়েছে। কার সাথে, এটা তো রাজা রামমোহন রায়ের একটা ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন রয়েছে। তারপরে রাজা রামমোহন রায় কিসের জন্য কাজ করেছেন, আমি যদি আরও কিছু যদি বলি, অ্যাকচুয়ালি আমি রাজা রামমোহন রায়ের যে অ্যাকচুয়ালি তার পার্সপেক্টিভটা কী ছিল, উইমেন, মডার্ন সোসাইটি, রিলিজিয়ন, তার প্রতি কী তার আইডিয়া ছিল বা পার্সপেক্টিভ ছিল, তিনি ফ্রিডম অফ প্রেসের কথা বলেছেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। তিনি কি বলেছে, ফ্রিডম অফ প্রেস, অর্থাৎ যে মিডিয়া তাদের কি থাকতে হবে, প্রেস ফ্রিডম থাকতে হবে। সো তিনি ফ্রিডম অফ প্রেসের কথা বলেছেন, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি বলি। উইমেন্স রাইটস এডুকেশন তো তিনি বলেছেনই, কারণ উইমেনদের রাইটস এডুকেশনের কথা তিনি বলেছেন, এবং রিলিজিয়াস ফ্রিডমের কথাও তিনি বলেছেন উইমেনদের জন্য। সো এইটাই যদি আমরা দেখি রাজা রামমোহন রায়ের পুরো, আমি জাস্ট একটা স্ক্রেচ আপনাদের সামনে রাখলাম যে এই জিনিসগুলোর সাথে রাজা রামমোহন রায় জড়িত। সো আপনারা যখনই পড়বেন তখন এই পোর্শনগুলো ধ্যান রাখবেন, ঠিক যেমন ব্রাহ্মণ সমাজ কেন তৈরি করা হয়েছে, রিলিজিয়াস রিফর্মস, উইমেন্স রাইটস এডুকেশনের জন্য তিনি কাজ করেছেন, তিনি ফ্রিডম অফ প্রেস, যে সংবাদপত্রের যে অধিকার নিয়ে তিনি কাজ করেছেন, অ্যাবলিশন অফ সতী। সো এই রিজনগুলোর কারণে আমরা ওকে কী কনসিডার করি, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। ওকে, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। ওকে, সো ফাদার ये টোটাল ইন্ডিয়া, ঠিক আছে, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসেবে আমরা তাকে গণ্য করে থাকি। দেন সি দ্য নেক্সট কোয়েশ্চেন, very much simple question is that who was the member of Lotus and Dagger? Simple question, the answer কি হবে এই কোয়েশ্চেনটার, অপশন কি আছে, অপশন আছে বিপিন চন্দ্র পাল, তিলক, অরবিন্দ ঘোষ। সো এক্ষেত্রে আনসার কি হবে, আনসার হবে অরবিন্দ ঘোষ। এই যে এটা ওয়ান কাইন্ড অফ সিক্রেট সোসাইটি। ওকে, অরবিন্দ ঘোষ উইল বি দ্য রাইট আনসার, এক্ষেত্রে রাইট আনসার। এটা ওয়ান কাইন্ড অফ সিক্রেট সোসাইটি, অ্যাকচুয়ালি এটার যে মেইনলি অপারেট ছিল ডিউরিং দ্য এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, অ্যাজ ওয়েল এজ বলতে গেলে বেঙ্গল পার্টিশনের সময় তার অনেকটা কন্ট্রিবিউশন আমরা রয়েছে, বেঙ্গল পার্টিশন। ওকে, ফাইন, ভেরি গুড, পার্টিশন। ওকে, বেঙ্গল পার্টিশনের সময় তার একটা এই অর্গানাইজেশনটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মানে বেঙ্গল পার্টিশনের বলতে কি, যে বেঙ্গল পার্টিশনের এগেনস্ট এই অর্গানাইজেশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। হ্যাঁ, যে বেঙ্গল পার্টিশন কবে হয়েছে, বেঙ্গল পার্টিশন হয়েছে 1905, ঠিক এই বেঙ্গল পার্টিশনের সময় এটা অ্যাক্টিভ ছিল, এবং কি ব্রিটিশের এগেনস্টে একটা ওয়ান কাইন্ড অফ সিক্রেট সোসাইটিও বলতে পারেন। এই যে লোটাস অ্যান্ড ডেগার যে সোসাইটিটা আছে, এটা সিক্রেট সোসাইটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সিক্রেট সোসাইটি নামও এটা পরিচিত ছিল, যেটা অ্যাকচুয়ালি ব্রিটিশরা এগেনস্টে তাদের যে সিক্রেট সোসাইটি, এটাকে লোটাস অ্যান্ড ডেগার বলা হয়। ঠিক আছে, নো পার্টি ইন দ্য ওয়ার্ল্ড অফ টুডে, আমরা আবার কোয়েশ্চেন নাম্বার 93 দেখছি। No party in the world of today can build up socialism unless it has the machinery of the state in its hand. অর্থাৎ কে বলেছেন, রাষ্ট্রযন্ত্রের উপর আধিপত্য ব্যতিরেকে কোনো দলই বর্তমান বিশ্বের সমাজতন্ত্রকে কার্যকর করতে পারবে না। এক্ষেত্রে সিম্পল আনসার যদি বলি, অ্যাকচুয়ালি এই আনসারটা আমার জানা ছিল না, এটা আমি অ্যাকচুয়ালি আমার বলতে কোনো কি নেই, এই আনসারটা আমার জানা ছিল না, বাট যখন আমি সার্চ করলাম জানলাম, দেখলাম যে এটার আনসার পেলাম কি, যে সুভাষচন্দ্র বসু। ঠিক, সুভাষচন্দ্র বসু ইজ দ্য রাইট আনসার।
যদি আমি বলি এখানে এক্সপ্লেনেশনের তেমন কিছু নেই, আছে অনেক কিছু, যেমন কি আমরা যে সুভাষচন্দ্র বসু এখানে রাইট আনসার। তিনি কে ছিলেন? তিনি একজন ওয়ান কাইন্ড অফ দ্য এক্সট্রিমিস্ট লিডার ছিলেন, যিনি ব্রিটিশের অ্যাগেনস্টে একেবারে তিনি চাইতেন যে কি অ্যাগ্রেসিভ সেন্সে আমাদের ফ্রিডম দরকার। ডক্টর বি আর আম্বেদকর যদি বলি যে অপোজিট আছে, যে জয়প্রকাশ নারায়ণ, যে টোটাল রেভলিউশনের ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আছে তার। ইভেন জয়প্রকাশ নারায়ণ হি ওয়াজ দ্য ওয়ান কাইন্ড অফ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট থিঙ্কার, যেখানে আমরা সোশ্যালিজম যখন আমরা পড়েছিলাম, একটা কোয়েশ্চেনের থ্রুতে আমরা সোশ্যালিজম পড়েছিলাম। যখন সোশ্যালিজম পড়েছিলাম আমরা বলেছি যে সোশ্যালিজমের দুইটা টাইপ, একটা হলো কি বিবর্তনবাদী সমাজবাদ, আর একটা হলো কি বিপ্লববাদী সমাজবাদ। তো এখানে জয়প্রকাশ নারায়ণ হি ওয়াজ দ্য ডেমোক্রেটিক সোশ্যালিজম, অর্থাৎ বিবর্তনবাদী সমাজবাদের একজন থিঙ্কার। ওকে, সো দিস ইজ ভেরি সিম্পল আনসার ইজ অপশন নাম্বার বি। ওকে, ফাইন। অপশন নাম্বার এ, সুভাষ চন্দ্র বসু। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার, নেম অফ দ্য বুক রিটেন বাই অরবিন্দ। সো অরবিন্দের কর্তৃক লিখিত বইয়ের নাম কী কী এখানে? যদি আমি যদি সিম্পলি যদি বলি অরবিন্দের বই, এখানে বইয়ের নাম আছে লাইফ ডিভাইন, দিস বুক রিটেন বাই দ্য অরবিন্দ ঘোষ, অ্যাসে অন দ্য গীতা, দ্য সিনথেসিস অফ যোগা। দ্য রাইট আনসার ইজ all of the above. Okay, these three book are written by the অরবিন্দ ঘোষ। দেখুন, অরবিন্দ ঘোষ থেকে যে বইয়ের যে ফাংশনটা একেবারে শেষ, এবং আপনি এবারও এক্সপেক্ট করতে পারেন অরবিন্দ থেকে একটি বইয়ের নাম এক্সামে আসতে পারে। ওকে, ফাইন। সো আপনাদের এখন বুঝতে হবে যে এখান থেকে যে তিনটা বইয়ের নাম আছে, এর বাইরে আর এক দুইটা ইম্পর্টেন্ট বই আছে যেটা অরবিন্দ ঘোষ লিখেছেন। ঠিক, তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট বই আছে, আমি লেখাচ্ছি আপনাদেরকে। এই তিনটা বই আপনারা মনে রাখবেন, এখানে তিনটে আছে, নেক্সট বার অন্য তিনটে বলতে পারে। তো আরেকটা বই ছিল কি আইডিয়া অফ হিউম্যান ইউনিটি। ওকে, আইডিয়া অফ হিউম্যান ইউনিটি। ইউনিটি। ওকে, আইডিয়া অফ হিউম্যানিটি, ফার্স্ট ওয়ান। দেন আরও একটা বইয়ের নাম লিখে রাখতে পারেন অরবিন্দ ঘোষের, সেটা হলো হিউম্যান সাইকেল। ওকে, সাইকেল, হিউম্যান সাইকেল। সো আইডিয়া অফ হিউম্যানিটি, হিউম্যান সাইকেল। আরও একটা বই আছে ইম্পর্টেন্ট বই, সেটা হলো সাবিত্রী লেজেন্ড। সাবিত্রী লিখে রাখুন, সাবিত্রী এজ এ লেজেন্ড হিসেবে লিখে রাখলে আপনি পারবেন যে অ্যাকচুয়ালি সাবিত্রী এ লেজেন্ড। তিনটা বই লেখাচ্ছি, এখানে তিনটা বই আছে, আর এক্সট্রা তিন বই, আইডিয়া অফ হিউম্যান ইউনিটি, দেন হিউম্যান সাইকেল অ্যান্ড সাবিত্রী লেজেন্ড। সাবিত্রী লিখে রাখুন। Okay, সাবিত্রী। ওকে, সো দিস ইজ দ্য থ্রি ইম্পর্টেন্ট বুক। এখানে তিনটা বই মেনশন করা আছে, এবং পাশাপাশি আমি আরও তিনটা বই মেনশন করলাম। 6টা বই কোনো একটা জায়গায় লিখে রাখবেন। এর থেকে বেশি কিছু বই যদি আসে, এর বাইরে কোনো একটা বইও আসবে না, 100% শিওর এক্ষেত্রে। ওকে, সো সি নাও উই মুভ টুয়ার্ডস দ্য কোয়েশ্চেন নাম্বার 95. Who try to bring about a alliance between the socialist movement and the nationalist movement in India? সোশ্যালিস্ট মুভমেন্ট এবং ন্যাশনালিস্ট মুভমেন্টকে কারা একত্রিত করে, এখানে যারা আছে এখান থেকে কারা একত্রিত করতে চেয়েছে? দেখুন, আমরা যদি বলি আমাদের ইন্ডিয়াতে সোশ্যালিস্ট থিঙ্কারগুলোর মধ্যে কে কে আছে? নরেন্দ্র দেব, দেন রাম মনোহর লোহিয়া, দেন জয়প্রকাশ নারায়ণ। এই তিনজন হলো প্রমিনেন্ট সোশ্যালিস্ট থিঙ্কার ইন ইন্ডিয়ান কনটেক্সট। সো এক্ষেত্রে আমরা যদি দেখি সোশ্যালিস্ট মুভমেন্টকে কার সাথে জোড়া হলো? ন্যাশনালিস্ট মুভমেন্টের সাথে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কী হবে আনসার? নরেন্দ্র দেবা হবে। ঠিক, নরেন্দ্র দেবা ইজ দ্য রাইট আনসার ইন দিস কনটেক্সট। ওকে, বাট আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই তিনজন, নরেন্দ্র দেবা, জে পি নারায়ণ, ওকে, অ্যান্ড লোহিয়া, এই তিনজন হলো সোশ্যালিস্ট থিঙ্কার। তারা 19
1934 একটা কি তৈরি করেছে, একটা পার্টি তৈরি করেছে তিনজনে মিলে। পার্টিটার নাম কি? কংগ্রেস সোশ্যাল। উইদিন কংগ্রেসে তারা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছে এই তিনজন মিলে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, লেখার জন্য জায়গা নেই, সোশ্যালিস্ট পার্টি। ওকে, সোশ্যালিস্ট পার্টি। ওকে ফাইন। সো এই একটা অর্গানাইজেশন যে কংগ্রেস সোশ্যাল, উইদিন কংগ্রেসের মধ্যে তারা তিনজন মিলে একটা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছে। ইয়ার কবে? 1934। এটা অনেকবার আসে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে তৈরি হয়েছে এবং কারা তৈরি করেছে। মেনলি তিনজন থিঙ্কার ছিল, জয়প্রকাশ নারায়ণ, এখানে নরেন্দ্র দেবা, অ্যাজ ওয়েল এস রাম মনোহর লোহিয়া। সো দিস ইজ দ্য আলটিমেট ইনফরমেশন রিগার্ডিং দিস কোয়েশ্চেন নাম্বার 95। ওকে, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 96-এর দিয়ে দেখবো কী আছে। কোয়েশ্চেন নাম্বার 96 যদি দেখি, কোয়েশ্চেন নাম্বার 96 কী বলছে? Question number 96. Nationalism is not merely a political program. Nationalism is a religious that has come from the God. গডের কথা যখন আসছে, আপনি আমাদের ন্যাশনালিজমকে স্পিরিচুয়াল পার্সপেক্টিভে কে দেখেছে? এক তো স্বামী বিবেকানন্দ, এক তো অরবিন্দ ঘোষ। এক্ষেত্রে আনসার হবে কি? অরবিন্দ ঘোষ। ঠিক আছে, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের আমরা বই, টোটাল 6টা বুক আমরা লিখিয়েছি অরবিন্দ ঘোষের, যেটা এরপর আগের যে স্লাইডটা ছিল এটার মধ্যে আমরা স্লাইডের মধ্যে লিখিয়েছি যে অরবিন্দ ঘোষের যে 6টা ইম্পর্টেন্ট বুক কী। যেভাবে আমরা মানবেন্দ্রনাথ রায়, এম এন রয়ের লাইফটাকে আমরা তিনটে স্টেপে ভাগ করেছি, এভাবেও আমরা অরবিন্দ ঘোষের জীবনটাকে আমরা 2টে ভাগে ভাগ করতে পারি। ইনিশিয়াল টাইমে যদি দেখি অরবিন্দ ঘোষ, he was so much influenced by the Tilak. Tilak was one kind of the extremist group leader বলতে পারেন। ঠিক, অরবিন্দ ঘোষ তার লাইফের ইনিশিয়াল টাইমে সে একজন কে ছিল? সে একজন রেভলিউশনারি থিঙ্কার ছিলেন, সে একজন বলতে গেলে এক্সট্রিমিস্ট লিডারের মতন ছিল। কিন্তু তার পরবর্তী সময়ে লেটার লাইফে তিনি ওয়ান কাইন্ড অফ স্পিরিচুয়াল ন্যাশনালিজমের দিকে তিনি ধ্যান দেন। ওয়ান কাইন্ড অফ তিনি যে এক্সট্রিমিস্ট গ্রুপে ছিলেন, পরবর্তী সময়ে তিনি একটু করে মডারেট গ্রুপ লিস্টে তিনি কনভার্ট হয়ে যান। সো এক্ষেত্রে আনসার কী হবে? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের কয়েকটা বই লেখালাম আমরা। অরবিন্দ ঘোষ যদি তার লাইফ সম্পর্কে যদি বলি, ইনিশিয়াল তার নর্মাল যেভাবে ভারতে তাদের একটা মানুষের যেভাবে বেড়ে ওঠা হয় এবং একটা সময় পরে তাকে সিভিল সার্ভিস এক্সাম পড়ার জন্য তাকে বিদেশে পাঠানো হয়। তিনি এবং সিভিল সার্ভিস এক্সাম করে তিনি ভারতও আসেন পাশ করে, কিন্তু তিনি ভারতে এসে ব্রিটিশের আন্ডারে সেখানে তিনি জয়েন করতে চায়নি। হ্যাঁ, পরবর্তী সময়ে তিনি অনেক অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়। ইনিশিয়াল টাইমে তিনি কংগ্রেসের যে ভাবনা, যে ইনিশিয়াল টাইমে যে কংগ্রেস একটা মডারেট গ্রুপ ছিল, ওই মডারেট গ্রুপের সাথে তার অ্যাকচুয়ালি হচ্ছিল না অনেক দিক থেকে। সেই পারপাসে পরবর্তী সময়ে তিনি বলতে গেলে তিনি অ্যাক্টিভ পলিটিক্স ছেড়ে দিয়ে তিনি 1908-9 দিকে তিনি অ্যাক্টিভ পলিটিক্স ছেড়ে দিয়ে তিনি কোথায় চলে যান? তিনি একেবারে একটা স্পিরিচুয়াল জায়গা পটুচিরিতে, যেখানে পটুচিরিতে একটা জায়গাতে তিনি চলে যান এবং তার পরবর্তী জীবন সেখানে তিনি ব্যতীত করেন। ঠিক, সো অরবিন্দর লাইফকে আমরা দুইটা যা যসময় পড়বেন এইগুলো একটা কনসেপচুয়াল কি দুইটা ভাগে ভাগ করে আমরা কীভাবে পড়বো, কীভাবে বোঝা যায় ইজি ওয়েতে, তখন এই জিনিসগুলো আপনারা ধ্যান দিয়ে দেখবেন। ঠিক, এক্ষেত্রে অরবিন্দ ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার। নাও কোয়েশ্চেন নাম্বার, who wrote the book Socialism and the National Revolution? সো সোশ্যালিজম অ্যান্ড ন্যাশনাল রেভলিউশন বইটা কে লিখেছে? এখানে সিম্পল আনসার নরেন্দ্র দেবা হবে, এখানে এত কিছু বলার কিছু নেই। দ্য আনসার ইজ ভেরি মাচ সিম্পল, নরেন্দ্র দেবা। ওকে, জাস্ট এ মিনিট, নরেন্দ্র দেবা। ওকে, নরেন্দ্র দেবা এখানে সিম্পল রাইট আনসার। ওকে, তারপর আমরা যদি দেখি জয়প্রকাশ নারায়ণ কনসেপ্ট অফ সোশ্যালিজম was known as, জয়প্রকাশ নারায়ণ আমি বললাম একটু আগে, জয়প্রকাশ নারায়ণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোশ্যালিস্ট লিডার ইন ইন্ডিয়ান কনটেক্সট, যার অনেকগুলো থিওরিও রয়েছে, যেটার মধ্যে ওয়ান অফ দ্য থিওরি হলো কি রেভলিউশন, সপ্তক্রান্তি, 7 টাইপ অফ রেভলিউশনের কথা তিনি বলেছেন, সপ্তক্রান্তির কথা বলেছেন তিনি ডেমোক্রেটিক থিওরি দিয়েছেন। সো এখানে বলছে কি যে কনসেপ্ট অফ সোশ্যালিজম, তার যে কনসেপ্ট টাইপের সোশ্যালিজমটা তিনি বিশ্বাস করেন সেটা আসলে কী? সে কি পিপল সোশ্যালিজম, সাইন্টিফিক সোশ্যালিজম মিনস কি যে মার্কসিস্ট সোশ্যালিজম,
সাইন্টিফিক সোশ্যালিজম মিন্স কি? সাইন্টিফিক সোশ্যালিজম মিন্স রেভলিউশনারি সোশ্যালিজম, ওকে, রেভলিউশনারি সোশ্যালিজম। বাট জয়প্রকাশ নারায়ণ কি রেভলিউশনারি সোশ্যালিজমে বিলিভ করেন? জয়প্রকাশ নারায়ণ কি পিপলস সোশ্যালিজমে বিলিভ করেন নাকি সাইন্টিফিক সোশ্যালিজমে বিলিভ করেন? না, জয়প্রকাশ নারায়ণ বিশ্বাস করেন ডেমোক্রেটিক সোশ্যালিজমে, তিনি বিশ্বাস করেন। বি নাম্বার ইজ দ্য রাইট আনসার, ডেমোক্রেটিক সোশ্যালিজম, যেখানে সোসাইটি তো চেঞ্জ হবে বাট ইট শুড বি দ্য ডেমোক্রেটিক ওয়ে। হ্যাঁ, ডেমোক্রেটিক ওয়েতে, ডেমোক্রেটিক শান্তিপূর্ণ রাস্তায় তিনি চেঞ্জ চেয়েছেন, বদলাভ চেয়েছে, ঠিক আছে। সো ডেমোক্রেটিক সোশ্যালিজম ইট ইজ ওয়ান কাইন্ড অফ টাইপ। কিসের টাইপ এটা? ডেমোক্রেটিক সোশ্যালিজম সোশ্যালিজমের একটা টাইপ, ওকে, সোশ্যালিজমের একটা টাইপ। দুইটা টাইপের, একটা রেভলিউশনারি সোশ্যালিজম আর একটা হলো ইভলিউশনারি সোশ্যালিজম, ওকে। সো এটার মধ্যে ইভলিউশনারি সোশ্যালিজমকে আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজমও বলি, আর রেভলিউশনারি সোশ্যালিজমকে আমরা মার্কসিস্ট সোশ্যালিজমও বলি। মনে রাখবেন, সোশ্যালিজম ইজ টু টাইপ, একটা হলো ইভলিউশনারি সোশ্যালিজম, ইভলিউশনারি সোশ্যালিজমকে আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজম বলি, আর একটা হলো কি রেভলিউশনারি সোশ্যালিজম, যেটাকে আমরা সাইন্টিফিক সোশ্যালিজমও বলি। সো আই থিঙ্ক ইটস এনাফ ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 98। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 99-এর দিকে ধ্যান দেব। হু ডিসক্রাইব আম্বেদকর অ্যাজ ওয়ান অফ দ্য 6 ব্রেইনস ইন ইন্ডিয়া? সো এক্ষেত্রে আনসার হবে ব্লেভারি নিকোলাস। ব্লেভারি নিকোলাস ইজ দ্য রাইট আনসার। অ্যাকচুয়ালি ব্লেভারি নিকোলাস একটি বই লিখেছিলেন, ভার্ডিক অন ইন্ডিয়া, ওকে। অন ইন্ডিয়া। এই যে বইটা লিখেছেন, এই বইটার মধ্যে তিনি বলেছেন যে 6 ব্রেইনস ইন ইন্ডিয়া সম্পর্কে তিনি বলেছেন 6 ব্রেনের মধ্যে একটা ব্রেনকে ডক্টর বি.আর. আম্বেদকর। এই বইটার নাম মনে রাখবেন, ভার্ডিক অন ইন্ডিয়া, ওকে। সো আই থিঙ্ক ইটস এনাফ ইনফরমেশন, এখানে তেমন এক্সপ্লেন করার কিছু নেই। এই বইটার নাম আপনারা মনে রাখবেন, ঠিক, যেটা লিখেছেন। নেক্সটবার হয়তো বইটার নাম জিজ্ঞেস করতে পারে, ওকে, ফাইন। নাও উই আর ফোকাসিং অন দ্য কোয়েশ্চেন নাম্বার 100. Who said the state is the product and manifestation of the irreconcilable of class antagonism? অর্থাৎ কে বলেছেন রাষ্ট্র হলো মীমাংসার অসাধ্য শ্রেণী বিতরণের প্রকাশ ও ফল? এক্ষেত্রে রাইট আনসার কী হবে? এক্ষেত্রে রাইট আনসার হবে ল্যালিন। সো ল্যালিনকে, মার্ক্সকে আমরা আলাদাভাবে পড়বো, সো এখানে আমি আলোচনা করব না যে মার্ক্স এবং ল্যালিন সম্পর্কে বা কি এই সম্পর্কে আমরা এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব না, এবং পরবর্তীতে আমরা সেটাকে ইনক্লুড করব যখন আমরা মার্ক্স ল্যালিনকে সেপারেটভাবে পড়ব, ওকে। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 101-এর দিকে দেখব। এটা সিম্পল হচ্ছে ল্যালিন হবে, এটা বিকজ এখানে আমরা এক্সপ্লেন করব না। আমরা পরবর্তী সময়ে ল্যানিনের কিছু ইম্পর্টেন্ট বুক আমরা পরবর্তী সময়ে বা ল্যানিনের মেইন কনসেপ্টগুলো আমরা ট্রাই করব কভার করার জন্য। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার দেখব, হু বলতে opinion that the ruler have to be both lions and fox? অর্থাৎ কে বলেছেন শাসককে সিংহ এবং সিংহাল উভয় হতে হবে? কে বলেছেন? এখানে সিম্পল আনসার কী হবে? ম্যাকিয়াভেলি বলেছেন। অ্যাকচুয়ালি ম্যাকিয়াভেলিকে যদি আমরা পড়ি, আমরা দেখব ম্যাকিয়াভেলি এই দুইটা জিনিস কাকে ইন্ডিকেট করার জন্য বলেছেন। তিনি বলেছেন রাজাকে, কিংকে হামেশা এই দুইটা জিনিসের প্রতি ধ্যান রাখতে হবে। কি? সিংকে কী হতে হবে? লায়ন অ্যাজ ওয়েল অ্যাজ ফক্সের মতন চালাক এবং লায়নের মতন কী হতে হবে? শক্তিশালী বা কী হতে হবে, ঠিক, না হলে তার চলবে না। এটা কিংয়ের জন্য তিনি ওয়ান কাইন্ড অফ সাজেশন দিয়ে গেছেন। অ্যাকচুয়ালি ম্যাকিয়াভেলি যদি বলি, ম্যাকিয়াভেলি সম্পর্কে আমরা যদি এখানে রাইট আনসার ম্যাকিয়াভেলি ইজ দ্য ফাদার অফ সেকুলারিজম। যদি বলি আমরা সেকুলারিজম, বিকজ ফাদার অফ সেকুলারিজম ম্যাকিয়াভেলিকে কেন বলা হয়? রিজন ইজ দ্যাট ম্যাকিয়াভেলি ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে চার্চের পাওয়ারকে আলাদা করেছেন, এবং তিনি বলেছেন স্টেটের ফাংশন আলাদা। অর্থাৎ এই যে মিডিয়েভেল পিরিয়ড যদি দেখি, ওয়েস্টার্ন মিডিয়েভেল পিরিয়ড, আমরা তাহলে দেখতে পারবো যে মোস্ট অফ দ্য পার্ট মিডিয়েভেল পিরিয়ডে চার্চের একটা ডোমিনেশন স্টেটের ফাংশনের ক্ষেত্রে ছিল। অর্থাৎ স্টেটের অনেক ফাংশনে চার্চের একটা একক যে ডোমিনেন্স চার্চ চালাতেন। সো ম্যাকিয়াভেলি তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি চার্চের ফাংশন হবে ধর্মীয় ব্যাপারে, এবং স্টেটের ফাংশন হবে কি, যে অ্যাডমিনিস্ট্রেশন, এবং যে এর বাইরে যে জিনিসগুলো আছে। তো এই যে সেপারেশন বিটুইন দ্য রিলিজিয়ান অ্যান্ড দ্য স্টেট, এই যে জিনিসটা প্রথম কার দ্বারা হয়েছে? ম্যাকিয়াভেলির দ্বারা হয়েছে। আর এই পারপাসে ম্যাকিয়াভেলিকে আমরা কি বলি?
দ্য ফাদার অফ সেকুলারিজম আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেছে? ম্যাকিয়াভেলি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। কততে জন্মগ্রহণ করেছেন ম্যাকিয়াভেলি? 1469 জন্মগ্রহণ করেছেন ম্যাকিয়াভেলি। ওকে, 1469 তিনি জন্মগ্রহণ করেছে কোথায়? ইতালিতে, ইতালির ফ্লোরেন্সে তিনি জন্মগ্রহণ করে। ওকে, ইতালির ফ্লোরেন্স, ইতালির ফ্লোরেন্সে তিনি জন্মগ্রহণ করেন। ফাইন। আরও কিছু ইনফরমেশন যদি তিনি বলি, অ্যাকচুয়ালি হি ওয়াজ এ রিয়েলিস্ট থিঙ্কার। সে কী থিঙ্কার ছিল? রিয়েলিস্ট থিঙ্কার ছিল। আপনারা লিখে রাখতে পারেন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি বললাম কি, প্রথম কী বললাম, ফক্স অ্যান্ড থিওরি কে দিয়েছেন? ফক্স অ্যান্ড লায়ন অ্যান্ড ফক্স থিওরি ম্যাকিয়াভেলি। তিনি কাকে ইন্ডিকেট করার জন্য দিয়েছেন? রাজাকে ইন্ডিকেট করা। বলছে রাজাকে সবসময় ফক্সের মতন চালাক, লায়নের মতন লাইক শক্তিশালী, পাওয়ারফুল হতে হবে, ঠিক না হলে তার পক্ষে তার যে রাজত্ব বজায় রাখা পসিবল না। ইভেন যদি আমরা যদি দেখি, তিনি রাজাকে তিনি বলেছেন ডুয়েল মোরালিটি ফলো করার জন্য। ডুয়েল মোরালিটি মিনস কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ডুয়েল মোরালিটি। কে দিয়েছেন ডুয়েল মোরালিটি? ম্যাকিয়াভেলি ডুয়েল মোরালিটির কনসেপ্ট দিয়েছেন। ডুয়েল মোরালিটির কনসেপ্ট মিনস এটা বলে কি, রাজা তার পার্সোনাল লাইফে হয়তোবা তিনি ডিফারেন্ট হতে পারে, কিন্তু তার পাবলিক লাইফও হয়তোবা ডিফারেন্ট হতে পারে তার পার্সোনাল লাইফ থেকে, এবং পার্সোনাল লাইফ ডিফারেন্ট হতে পারে পাবলিক লাইফ থেকে। অর্থাৎ রাজাকে হামেশা অতটুক তার মধ্যে ক্যাপাবেল বা ওই যে ক্লেভারনেস থাকতে হবে যে কোন জায়গায় সে কীভাবে ইউজ করবে। তিনি মোরালিটিকে স্টেটের ফেভারে ইউজ করার কথা বলেছেন, তিনি রিলিজিয়নকে স্টেটের ফেভারে ইউজ করার কথা বলেছেন। অর্থাৎ স্টেটকে তার সুপিরিয়রিটি বজায় রাখার জন্য স্টেট যদি চায় রিলিজিয়নকে ইউজ করতে পারবে, স্টেট যদি চায় সে লাইক ধর্মীয় অ্যাসপেক্টসগুলোকেও ইউজ করতে পারে। বিকজ আলটিমেটলি স্টেটের মেন কনসেপ্ট কি? মেক দ্য পাওয়ারফুল স্টেট। ওকে, পাওয়ারফুল স্টেট তৈরি করাই একটা স্টেটের ইম্পর্টেন্ট মানে এইম। সো এই পারপাসে তিনি ডুয়েল মোরালিটির কথা বলেছেন। এবং তার যে মেইন ইম্পর্টেন্ট যে দুইটা বই তিনি বলেছেন, একটা বলেছেন কি রিপাবলিক, সরি দ্য প্রিন্স অ্যান্ড ডিসকোর্স, এই দুইটা বই তার মেন বই। দ্য প্রিন্স, মোস্ট ইম্পর্টেন্ট বইগুলো দ্য প্রিন্স, আর একটা হলো কি একটা বই কি দ্য ডিসকোর্স। ওকে, ডিসকোর্স, ডিসকোর্স, ঠিক, এই দুইটা বই খুবই ইম্পর্টেন্ট ম্যাকিয়াভেলি। এই বই ডিসকোর্স কবে লিখেছেন এটাও ইম্পর্টেন্ট, 1532। ওকে, সরি 31 ডিসকোর্স। আর প্রিন্স কবে লিখেছেন? প্রিন্স হলো 1532। এই দুইটা বই ইম্পর্টেন্ট বুক। এই যে দ্য প্রিন্সের মধ্যে তিনি রাজার জন্য কিছু রুলস রেগুলেশন, অ্যাকচুয়ালি রাজা কেমন হতে হবে, এখানেই তিনি ডুয়েল মোরালিটির কনসেপ্ট থেকে শুরু করে রাজার যে ফক্স অ্যান্ড লায়ন থেকে শুরু করে এই কনসেপ্টগুলো তিনি দিয়ে গেছেন। সো আমি যদি কনক্লুড করি, ম্যাকিয়াভেলি ইজ এ ইতালিয়ান থিঙ্কার। ইতালির যে ফ্লোরেন্সে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন অ্যাকচুয়ালি ইউরোপের রেনেসাঁসের সময় চলছে, নবজাগরণের সময় চলছিল। সো এটা একটা ইনফ্লুয়েন্স ছিল ম্যাকিয়াভেলির উপরে। ইভেন ইতালিতে ওই সময় সবচেয়ে একটা কিউটিক সিচুয়েশন, একটা স্টেট আর একটা স্টেটের সাথে যুদ্ধ লেগেই থাকতো। সো সেই জায়গাতে একটা প্রপার স্টেট বিল্ড আপ করার জন্য তিনি একটা সময় তিনি ইনিশিয়াল টাইমে হি ওয়াজ দ্য সাপোর্টার অফ রিপাবলিক। তিনি বলেছেন রিপাবলিক্যাল ফর্ম অফ গভর্নমেন্ট দরকার। তারপর আমরা যদি দেখি যে মেডিচি ফ্যামিলি ছিল, মেডিচি ফ্যামিলিকে কেউ যদি ভালো করে, অ্যাকচুয়ালি কি এটা ওয়ান কাইন্ড রিভিশন সেশন, আপনারা যারা অলরেডি পড়েছেন এই জিনিসগুলো এটার জন্য আপনাদের রিভিশন হবে। তখন মেডিচি ফ্যামিলিকে হারিয়ে তখন রিপাবলিকান গভর্নমেন্ট স্টাবলিশড হয়, কিন্তু এই রিপাবলিকান গভর্নমেন্ট বেশি দিন চলতে পারেনি। ওই যে রিপাবলিকান গভর্নমেন্ট স্টাবলিশড হয়েছিল, ওই রিপাবলিকান গভর্নমেন্ট একটা ইম্পর্টেন্ট পজিশনে ছিল ম্যাকিয়াভেলি। কিন্তু যখন পুনরায় যখন এই যে রিপাবলিকান গভর্নমেন্ট হেরে যায় এবং মেডিচি ফ্যামিলি আবার যখন পাওয়ারে আসে, তখন ম্যাকিয়াভেলিকে তারা প্রিজনমেন্টে ডালে, অর্থাৎ কি জেলে ডালে, এবং কি জেলের থেকে ছাড় দেওয়া হয় এই বেসিসে যে ম্যাকিয়াভেলি কোনো সময় নেক্সট ফার্দার কোনো সময় পলিটিক্সে জয়েন হতে পারবে না। এর বেসিসে তাকে জেল থেকে মেডিচি ফ্যামিলি ছেড়ে দেয়, তখন তিনি গ্রামে চলে আসে। তো গ্রামে যখন আসে তখন তিনি মেনলি দুইটা বই লিখেছিলেন, একটা ছিল দ্য ডিসকোর্স অ্যান্ড দ্য প্রিন্স। প্রিন্সের মধ্যে তিনি কী বলেছেন, যে অ্যাকচুয়ালি প্রিন্সের মধ্যে তিনি বলেছেন যে একটা রাজার দায়িত্ব কী হবে, রাজার ডিউটিস কী হবে, এগুলো সম্পর্কে তিনি বলে গেছেন। এবং ডিসকোর্সে তিনি রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্ট সম্পর্কে তিনি বলেছেন। সো আই থিঙ্ক আমি অনেক কিছুই বললাম, আপনারা শুধু যদি যারা অলরেডি পড়েছেন আপনারা একটু রিভিশন হয়ে গেল। তারপর যদি দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার, অ্যাকর্ডিং টু এরিস্টটল, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি আমরা যদি দেখি কোয়েশ্চেন নাম্বার, আমরা আজকের জন্য এই লাস্ট কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন নাম্বার
102 কী বলছেন 102 অ্যাকর্ডিং টু এরিস্টটল দ্য প্রোভার্টেড ফর্ম অফ অ্যারিস্টোক্রেসি, এরিস্টটলের খারাপ ফর্ম আসলে কী? আমরা যদি বলি এরিস্টটল খারাপ ফর্ম, এখানে যদি সিম্পলি যদি বলি আনসার হলো সি। বাট আমাদের এটা বুঝলে হবে না, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে এরিস্টটলের যে থিওরি অফ স্টেট বলতে পারেন বা থিওরি অফ গভর্নমেন্টও বলতে পারেন, সেখানে তিনি ফর্ম অফ গভর্নমেন্টকে গুড ফর্ম অফ গভর্নমেন্ট অ্যান্ড ব্যাড ফর্ম অফ গভর্নমেন্টে ভাগ করেছেন। তিনি বলেছেন যে মোনার্কিক্যাল ফর্ম অফ গভর্নমেন্ট যদি এজ এ গুড ফর্ম অফ গভর্নমেন্ট, ওকে আমি সাইডে শুধু জাস্ট আলাদা করে লিখে দিচ্ছি CHO, ওকে মোনার্কির অ্যাগেনস্টে পরবর্তী সময়ে যেটা ইমার্জ হয়েছে সেটাকে বলে টাইরানি ইজ এ ব্যাড ফর্ম অফ গভর্নমেন্ট, ওকে। টাইরানি, ঠিক। মোনার্কি প্রথম, এবং মোনার্কি যখন ইনিশিয়াল টাইমে তো মোনার্কি ভালো ছিল। আচ্ছা চলুন, এটা আপনাকে সিম্পলি এটা বুঝুন যে এরিস্টটলের যে থিওরি অফ স্টেট বা থিওরি অফ গভর্নমেন্টের মধ্যে 3টা গুড ফর্ম 3টা ব্যাড ফর্ম। সো এখানে কি মোনার্কির ব্যাড ফর্ম কি? এখানে হলো টাইরানি। এরিস্টোক্রেসি পুরোটা লিখলাম না। এরিস্টোক্রেসির তো গুড ফর্ম বলছে তিনি, কিন্তু এরিস্টোটল ব্যাড ফর্ম কি? কনভার্টেড ফর্ম, খারাপ ফর্ম কি? অলিগার্কি। অলিগার্কি সেম ভাবে যদি বলি, তিনি পলিটিকে গুড ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে রেখেছে। সেম ওয়েতে কি তিনি ডেমোক্রেসিকে ব্যাড ফর্ম অফ গভর্নমেন্টে রেখেছে, ডেমোক্রেসি, ওকে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার যে থিওরি অফ স্টেট বা থিওরি অফ গভর্নমেন্ট আছে, এখানে 3টাকে গুড ফর্ম বলেছেন, 3টাকে ব্যাড ফর্ম বলেছেন। গুড ফর্মগুলো কি? মোনার্কি, এরিস্টোক্রেসি, আপনার মুখস্থ পলিটি হোঙ্গে, ঠিক আছে, পলিটি হবে এটা। সো পলিটি, এই 3টাকে তিনি বলেছেন গুড ফর্ম অফ গভর্নমেন্ট, আর এই 3টাকে বলেছেন তিনি ব্যাড ফর্ম অফ গভর্নমেন্ট। যেখানে কি ব্যাড ফর্ম অফ গভর্নমেন্ট, যে মোনার্কির অপোজিটে আছে কি? টাইরানি। এরিস্টোক্রেসির অপোজিটে আছে কি? অলিগার্কি। ডেমোক্রেসির অপোজিটে আছে পলিটির অপোজিটে আছে কি? ডেমোক্রেসি। আমরা যদি দেখি কোয়েশ্চেনটার মধ্যে কি বলেছে, অ্যাকর্ডিং টু এরিস্টটল দ্য প্রোভার্টেড ফর্ম অফ এরিস্টোক্রেসি, তো এরিস্টোক্রেসির প্রোভার্টেড ফর্ম কি? অলিগার্কি। যদি বলতো মোনার্কির প্রোভার্টেড ফর্ম, মতলব মোনার্কির ব্যাড ফর্মটা কি? টাইরানি। পলিটির ব্যাড ফর্মটা কি? ডেমোক্রেসি। ডেমোক্রেটিক গুড ফর্ম কি? পলিটি। অলিগার্কির গুড ফর্ম কি? এরিস্টোক্রেসি। টাইরানির গুড ফর্ম কি? মোনার্কি। এভাবে কোশ্চেন আসে। এই জিনিসটা একটু কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকাটা খুবই দরকার। চলেন, আজকে এই ভিডিওর মধ্যে আমরা টোটাল কোশ্চেন আলোচনা করেছি, অলমোস্ট 12 কোশ্চেনের মতো আমরা আলোচনা করেছি। নেক্সটে আমরা আরও 1-2টি ভিডিওর মধ্যে দিয়ে আমরা 2016-এরটা শেষ করবো এবং 2017-টা আমরা শুরু করবো। সো আজকের জন্য ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা STPGD পলিটিক্যাল সায়েন্সের প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের প্রিপারেশনকে আরও স্ট্রং করুন, আরও প্রপার শেপে রাখুন। অ্যাটলিস্ট ডেলি 6 থেকে 7 থেকে 8 ঘন্টা করে সময় ইনভেস্ট করুন, দেন ইটস পসিবল টু ক্র্যাক ইট, ওকে। সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান।